আচ্ছা, আমি তো আজকে অনেকদিন পর তোমাদের ক্লাসে আসছি। অ্যাকচুয়ালি তোমাদের আর পড়ানোর আর কিছুই নাই আমার। আমি চাইতেছি যে পরীক্ষায় ভাইভাতে আমরা যে কোশ্চেনগুলো ইউজুয়ালি স্যার আমি বা স্যাররা জিজ্ঞাসা করে সে রিলেটেড কোশ্চেন্স তোমাদের সাথে একটু ডিসকাস করবো। এটা তোমাদের জন্য বেটার হবে, বুঝতে পারছো? তোমরা নিজেরা অনেক পড়ছো, আর কি পড়বা আমি জানি না। করোনার তো অ্যাকচুয়ালি কোভিড-19 আমাদের সব কিছু একদম চেঞ্জ করে দিচ্ছে, লাইফের স্টাইলটাই। এখন পরীক্ষা 21 অক্টোবরে তো পরীক্ষা হওয়ার কথা ইয়ার 5th ইয়ার ফাইনাল, তোমরা জানো। 5th ইয়ার ফাইনালটা হইলে সম্ভবত নভেম্বরে তোমাদের রেগুলার পরীক্ষা হবে। এখন রেগুলার পরীক্ষা তো আমি জানি না, এক একজন স্যারের এক রকম। আমি যেখানে পরীক্ষা নিব আমি চেষ্টা করবো অনেক ইজি করে নিতে, কারণ সব সিচুয়েশনটা এবার অন্যরকম। তারপরেও দেয়ার আর সাম কোশ্চেন্স যেগুলো নাকি ইউজুয়ালি দিস কোশ্চেন্স আর আস্কড বাই দ্য টিচার্স, কমন কোশ্চেন্স। আমি সেটাই তোমাদের সাথে এখন ডিসকাস করবো। আমি কোনো ডিপে যাব না, অনেকগুলো চ্যাপ্টার টাচ করে যাব আর কি। আমার মাথায় যেটা আসবে আমি সেটাই তোমাদের বলবো যে এইখান থেকে এইটা পড়বা, এখান থেকে এইটা পড়বা। আজকে কোশ্চেনগুলো একটু স্লোলি বলি যাতে তুমি একটু লিখে রাখতে পারো, অথবা তোমরা যদি পরে ভিডিওটা দেখো তাও চলবে, তোমাদের ইচ্ছা সেটা। বাট কিছু কিছু জিনিস একদম লিখে রেখো, অ্যান্সারটা না, অনলি কোশ্চেন্সগুলো লিখে রাখবা। অ্যান্সার্স আমি সামান্য কয়েকটা কোশ্চেন হয়তো একটা অ্যান্সার বলবো, বাট মেইনলি তোমরা কোশ্চেনটা লিখে রাখবা। আচ্ছা, প্রথমে আমি এইভাবে শুরু করি যে ফরেন্সিক মেডিসিনে তো তোমাদের রিটেন পরীক্ষা হয় বা রিটেন পরীক্ষা হবে, আর 100 নম্বর রিটেন। তারপরে তোমাদের যে ভাইভাটা হবে 100 আর প্র্যাকটিক্যাল 100। আচ্ছা, প্র্যাকটিক্যালের মধ্যে একটা এক্সামিনেশন অসপি হবে, অ্যাট দ্য সেম টাইম যে ভাইভা বোর্ডেও কিন্তু প্র্যাকটিক্যাল আছে। ভাইভা বোর্ডে প্র্যাকটিক্যাল মিনস ওখানে উইপন্স থাকবে একটা বোর্ডে, পয়জন থাকবে একটা বোর্ডে। তোমরা শুনতে পারতেছো তো না নিশ্চয়ই? আমি স্লোলি আস্তে আস্তে বলি। উইপন্স থাকবে একটা বোর্ডে, পয়জন থাকবে একটা বোর্ডে। ওই উইপন্স বোর্ড অ্যান্ড পয়জন বোর্ডে তোমাদেরকে উইপন্সগুলা, হ্যাঁ আমাকে রাজশাহী মেডিকেল দিচ্ছে, আমি যেতে চাচ্ছি না, বাট আমাকে ওখানে রাখা হয়েছে আর কি, রাজশাহীতে। অ্যাকচুয়ালি আমি রাজশাহীতে যেতে চাচ্ছি না, বাট কী করবো আমি জানি না। তারপরে হলো উইপন্সের সাথে রিলেটেড কোশ্চেন্স থাকবে, পয়জন বোর্ডে পয়জনের সাথে রিলেটেড কোশ্চেন্সগুলো থাকবে, সেগুলো তোমাদেরকে ধরা হবে, বুঝতে পারছো? ওই যে তুমি যে পয়জন বা উইপন্সটা ধরে ডিসক্রাইব করবা, সেইটার উপরেও আবার কিছু নাম্বার আছে। ওটা কিন্তু প্র্যাকটিক্যালের নাম্বার, মানে ভাইভা বোর্ডে ভাইবারও নাম্বার পাবা, আবার ভাইভা বোর্ডে তুমি প্র্যাকটিক্যালেরও নাম্বার পাবা, ঠিক আছে? তাহলে এখন আমি রিলেটেড কোশ্চেন্সগুলো যেগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের কাজে লাগবে, সেগুলো বলা শুরু করে দিই। আমি আর টাইমটা নষ্ট করতে চাই না। আচ্ছা, ফার্স্টে মনে করো সে তোমার পয়জন উইপন্স বোর্ড শুরু হইলো আর কি। হ্যাঁ, এটা খুব মেডিকেল টু মেডিকেল ভ্যারি করে যে উইপন্স বোর্ডে উইপনের সাথে কী কী থাকবে আর পয়জন বোর্ডে পয়জনের সাথে কী কী থাকবে। এটা খুব অনেক ডিফারেন্ট মেডিকেল কলেজে ডিফারেন্ট টাইপের হয়। স্টিল কিছু কিছু মেডিকেল কলেজ আছে সেখানে উইপন্স বোর্ডের সব কোশ্চেন ধরে, পয়জন বোর্ডের সব কোশ্চেন ধরে। এটা আবার খুব ভালো। এটা ভালো সাইডটা হচ্ছে যখন একটা বোর্ডে অনেকগুলো চ্যাপ্টার থাকে তখন হয় কি, যে কোনো একটা চ্যাপ্টারের সোজা কোশ্চেন ধরা হয়, কিন্তু যখন একটা বোর্ডের চ্যাপ্টারটা হাফ করে দেয়, তুমি খুশি হলে কি হবে? ভাই আমার আর রাজশাহীতে এখন মানে অনেক যাওয়া টাফ হয়ে গেছে আর কি। আচ্ছা, যাই হোক, বাট আমি যাব। আচ্ছা, এখন আসতেছে হলো মনে করো উইপন্স, তোমাকে উইপন্স বোর্ডে 10টা চ্যাপ্টার দিচ্ছে, পয়জন বোর্ডে 10টা চ্যাপ্টার দিচ্ছে। তাহলে হবে কি জানো, ওই 10টা চ্যাপ্টার থেকে প্রথম দিকে কিছু ছেলেকে কমন কোশ্চেন ধরার পরে স্যার তোমার সময় কঠিন কোশ্চেন শুরু করে দিবে, কারণ একই কোশ্চেন আর কয়জনকে ধরবে। কিন্তু উইপন্স বোর্ডেও যদি 20টা চ্যাপ্টার থাকে, আবার পয়জন বোর্ডেও যদি ওই 20টা চ্যাপ্টার থাকে, তাহলে হবে কি জানো, 20টা চ্যাপ্টার থেকে স্যারের চান্স আছে তোমাকে একটু সহজ সহজ কোশ্চেন ধরার। যাই হোক, এটা নিয়ে আমি আর কোনো কথা বলবো না, ইটস ডিপেন্ডস অন ইয়োর মেডিকেল কলেজ। আচ্ছা, প্রথমে আমি একদম কমন কোশ্চেন দিয়ে শুরু করে দিই। প্রথমে থাকবে উইপন্স বোর্ড। তোমাকে বসার সাথে সাথে জিজ্ঞাসা করি আমরা শান্ত, তোমার নাম কি? কিছু জিনিস মনে রাখো, ভুল করবা না কাইন্ডলি। এখানে কেউ থাকতে পারো যে এরা আমার আগে ক্লাস কখনো করো নাই, আবার অনেকে হয়তো করছো। প্রফ মেবি নভেম্বরের 3rd উইকে হইতে পারে। আচ্ছা, তোমাকে জিজ্ঞাসা করবে যে তোমার বাড়ি কোথায়, দেশের বাড়ি মানে দেশের বাড়ি। সবাই বলে কি আমার বাড়ি ঢাকা, আমার বাড়ি ঢাকা, আমার বাড়ি। তারপর যখন বলে তোমার গ্রামের বাড়ি কোথায়, স্যার আমাদের গ্রামের বাড়ি হলো স্যার মনে করো তুমি বললা
গাজীপুর, তুমি বললো যে তুমি তো গাজীপুর আগে বলবা, তুমি ঢাকা বললা কারণ ঢাকায় তুমি থাকো, ঢাকায় তোমার বাসা, গাজীপুর হলো ইয়োর বাড়ি, এটা মনে রাখবা। তো গ্রামের বাড়ি হলো বাড়ি, আর যেখানে তুমি থাকো সেটা হবে বাসা। এটাই তুমি যদি মনে করছো এটা আবার কোনো কোশ্চেন হলো, হ্যাঁ এটাই একটা প্রফের কোশ্চেন। সো এটা একটা তোমাকে বলে রাখলাম, ভেরি ইম্পর্টেন্ট জিনিস। নাম্বার 2, তোমাদের তুমি যে গাজীপুরে থাকো, গাজীপুরে তোমাদের গ্রামের বাড়ি কোথায়? স্যার আমি গ্রামের বাড়িতে কোনোদিন যাইনি। দিস ইজ নট অ্যান্সার, ভালো করে শুনে রাখো। তোমার বাড়ি কোথায়? নোয়াখালী। স্যার আমি নোয়াখালী কোনোদিন যাইনি। ও বলতে লজ্জা পাচ্ছ, তোমার বাড়ি নোয়াখালী? আচ্ছা, আমার বাড়ি স্যার কুমিল্লা। কুমিল্লায় আমি কোনোদিন যাইনি। আরে কুমিল্লায় যাও নাই কেন? কুমিল্লা তো খুব ভালো, নোয়াখালী তো ভালো ডিস্ট্রিক্ট। তুমি যাও নেই বললে কি তোমার সম্মান বাড়বে? কোনোদিনও বাড়বে না। সো তোমাকে জানতে হবে তোমার গ্রামের বাড়ি কোথায়, তোমার গ্রামের নাম কি। এই তোমার ইফ ইউ কান্ট সে দ্য নেম অফ ইউর ভিলেজ, এটা কিন্তু অনেক স্যার তোমাকে ফেলও করে দিতে পারে। আমি এমনও স্যারকে দেখছি ফেল করে দিচ্ছে যে বেটা তুই তোর গ্রামের নাম চিনিস না, জানিস না, দেখাইতেছি মজা তোকে, দেখি তুই কোথাকার 5 স্টারে থাকিস। মানে অনেক স্যার কিন্তু এরকম আছে। সো প্লিজ গ্রামের নাম দয়া করে, এমনও হতে পারে যে তোমার বাড়ি আর স্যারের বাড়ি একই জায়গায়, স্যার তোমাকে তখন অবশ্যই খাতির করবে। এই জন্য এইসব কোশ্চেন স্যাররা জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়, তোমার গ্রামের বাড়ি কোথায়। আচ্ছা, অনেক সময় বাবা মা কী করে জিজ্ঞাসা করে, বলবা তোমার বাবা মা যা করে সেটাই বলবা। তোমার কি কেউ মেডিকেলে পড়ে কিনা বা কোনো স্যার পরিচিত আছে কিনা, থাকলে বলবা জি স্যার আমার ভাই বা আমার অমুকে পড়তো, অনেক সময় কাজে লাগে এগুলা। আচ্ছা গেল, এখন হলো নাও একটা উইপন নাও। আইদার দ্য স্যার মে আস্ক ইউ ক্যান টেক এনি উইপন, অথবা বলবে তুমি এই উইপনটা নাও। তুমি ওই উইপনটা নিলা, আমি আগেই বলছি একটা ক্লাসে, আবার বলবো আরেক সময় উইপন কীভাবে ডেসক্রাইব করতে হয়। তুমি উইপনটা নিয়ে ওইভাবে স্যারকে ডেসক্রাইব করো। মানে উইপনটা নেওয়ার সাথে সাথে তুমি বলা শুরু করে দেবা, যে স্যারকে আর বলতে হবে না যে ওকে বলো, তার দরকার নেই। তুমি জানো যে স্যার কী বলতে চাচ্ছে, উইপনটা ধরে তুমি উইপনটা ডেসক্রাইব করবা, বা শুধু ডেসক্রিপশন করবা। তারপর ওয়েট করো যে স্যার তোমায় কী বলে। স্যার বলবে আচ্ছা ঠিক আছে এটাই বলো, তুমি মেডিকেল লিগাল ইম্পর্টেন্স বলো, অর হোয়াট আর দ্য ইঞ্জুরিজ ক্যান বি ডান বাই দিস। এটা অনেক বলে হোয়াট আর দ্য ইঞ্জুরিজ ক্যান বি ডান বাই দিস উইপন। তখন তুমি ওই উইপন দিয়ে যেসব ইঞ্জুরি করা যায় সব নাম বলো। ইট মে বি এ blade, it may be a pin, it may be a roller, it may be a knife, it may be a dagger, তারপর it may be with ligature materials, any weapon হতে পারে। তোমাকে যে উইপনটা নিবে সাথে সাথে মাইন্ডের সেট করে ফেলবা যে এই উইপন থেকে আমাকে কী কী কোশ্চেন করতে পারে। যেমন লিগেচার ম্যাটার্স দিলেই তুমি বুঝে নিবা যে আমাকে স্যার ধরতে পারে হলো হ্যাঙ্গিং, স্ট্র্যাঙ্গুলেশন, গ্রাবলিংটা দিকে। শার্প কাটে উইপন দিলে তোমার মনে হবে যে তোমাকে স্যার ইনসাইজন করবে। ব্লান্ট উইপন দিলে তোমার মনে হবে যে স্যার তোমাকে ব্রুইজ ধরতে পারে, অ্যাব্রেশন ধরতে পারে। এনি কোশ্চেন্স ক্যান বি আস্কড, বাট স্টিল তুমি প্রিপারেশন নিবা এইসব কোশ্চেন অ্যান্সার করার জন্য। ওকে গেল, এখন আসতেছে হলো তোমাকে হয়তো বলতে পারে হোয়াট ইজ উইপন। আজকে কিন্তু আমি অ্যান্সারগুলো যাচ্ছি না, আমি কোশ্চেনে যাচ্ছি, তারপরে একটা একটু বলে দিচ্ছি। উইপনস আর সাম ডিভাইসেস অর ইনস্ট্রুমেন্টস হুইচ প্রডিউস ওন। তোমাকে বলবে হোয়াট ইজ উইপন। উইপনস আর সাম ডিভাইসেস অর ইনস্ট্রুমেন্টস হুইচ প্রডিউস ওন। আচ্ছা, তোমাকে এই কোশ্চেন, তোমার কোশ্চেনটা লিখে রাখো শুধু। তোমাকে এই কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে উইপন কেন পড়ো, আমি কেন এইসব টেবিলের মধ্যে এইসব উইপন রাখছি কেন, এগুলো পড়ে লাভ কি, ডাক্তারদের এগুলো পড়তে হয় কেন। স্যার আই উইল বি এ ডক্টর, আমি পাস করবো, আমি ডাক্তার হব। ডিউরিং মাই প্র্যাকটিসিং লাইফ আই মে ফেস মেনি ইনজুর্ড পেশেন্ট। ইয়েস, তুমি যখন ডাক্তার হবা, তুমি যখন চাকরি করবা, ইউ উইল হ্যাভ টু ফেস মেনি ইনজুর্ড পেশেন্ট, ইউ হ্যাভ টু গিভ দেম ট্রিটমেন্ট। অবভিয়াসলি ইঞ্জুরি পেশেন্ট পাইতে চুপচাপ বসে থাকলে হবে না, ইঞ্জুরি পেশেন্টকে তোমার চিকিৎসা দিতে হবে। ইউ হ্যাভ টু গিভ দেম ট্রিটমেন্ট। অ্যাট দ্য সেম টাইম you may have to give them injury certificate. So you should know about wounds and weapons. স্যার আমি যখন প্র্যাকটিস করব, আমি যখন ডাক্তার হব, আমি প্র্যাকটিস করব, আমি অনেক ইনজুর্ড পেশেন্ট পাবো। আমি যখন ইনজুর্ড পেশেন্টগুলো পাবো তখন আমি তাদেরকে ট্রিটমেন্ট দেবো। অ্যাট দ্য সেম টাইম আই মে হ্যাভ টু গিভ দেম ইনজুরি সার্টিফিকেট। সো আই শুড নো অ্যাবাউট ওনস অ্যান্ড উইপন্স। এই জন্য আমার ওন সম্বন্ধেও জানতে হবে, এই জন্য আমার উইপন্স সম্বন্ধে জানতে হবে। উইপন্স সম্বন্ধে জানতে হবে যেহেতু এই উইপন্সগুলো আমি পড়তেছি। এই উইপন্সগুলার তোমাকে একটা ইনজুরি সার্টিফিকেট দিলে কেমন করে ইনজুরি সার্টিফিকেট দিবা, তোমাকে কেমন ওনসটার ডিসক্রিপশন দিতে হবে, তোমার এজ অফ ইনজুরি, তারপরে কতটুকু এরিয়া, এটা সিম্পল না গ্রিভেন্স, অনেকগুলো কথা লিখতে হয়। এই জন্য আমাদের ইনজুরি চ্যাপ্টারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্যার এইভাবে বলবা।
আর আজকে এগুলো টেবিলে রাখা হয়েছে কেন? ফর এক্সামিনেশন পারপাস, এই পরীক্ষায় আমি তোমাকে ধরবো, এই জন্য টেবিলের মধ্যে উইপন্সগুলো সাজানো হয়েছে। ওকে, ক্লিয়ার হয়ে গেল। এখন আসতেছে হলো রিলেটেড কোশ্চেন্স। হোয়াট ইজ ইনজুরি ধরবে, এগুলা একদম মুখস্থ করে ফেলবা। এখন যেটা বলতেছি, ইনজুরি ওন্ড, অ্যাসল্ট, ব্যাটারি, হার্ট, একটুকু মিস করা যাবে না। ইনজুরি ওন্ড, অ্যাসল্ট, ব্যাটারি, হার্ট। ইনজুরি কি বলো তোমরা? এনি হার্ম হোয়াট এভার ইলিগালি কজ টু এনি পার্সন ইন বডি, মাইন্ড, রেপুটেশন, প্রপার্টি। হার্ট কি বলো? হু এভার কজেস বডি ইনজুরি, পেইন, ডিজিজ অর ইনফরমিটি ইজ কল্ড হার্ট। তারপর তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় অ্যাসল্ট ব্যাটারি কি? অ্যাসল্ট কি বলো তোমরা? ইট ইজ অ্যান অফার অর থ্রেট টু অ্যাপ্লাই ফোর্স টু দ্য বডি অফ অ্যানাদার উইথ ইভিল মোটিভ। আর ব্যাটারি হলো অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স। তাহলে তোমাকে ধরবে ইনজুরি ওন, অ্যাসল্ট, ব্যাটারি, হার্ট। ইনজুরি ওন, অ্যাসল্ট, ব্যাটারি, হার্ট তোমাকে ধরবে। হার্ট থেকে তোমাকে ধরবে ও তারপর তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে ক্লাসিফাই উইপন্স, এই কোশ্চেনটা অনেক সময় ধরা হয়। ক্লাসিফাই উইপন্স, উইপন্স দুইভাবে ক্লাসিফাই করে। কি বলে না, শার্প কাটিং উইপন, ব্লান্ট উইপন। ব্লান্ট উইপন হতে পারে হার্ড ব্লান্ট হতে পারে, সফট ব্লান্ট হতে পারে। শার্প কাটিং হতে পারে, শার্প উইপন হতে পারে, শার্প কাটিং অ্যান্ড শার্প পয়েন্টেড। এছাড়া লাইট, হেভি, মডারেট, হেভি ওগুলো তো আসেই। সো উইথ এক্সাম্পল এগুলো তোমার লাগবে। আচ্ছা, ইনজুরি ক্লাসিফিকেশনটা লাগতে পারে, হয়তো ওন্ডে ক্লাসিফিকেশন তোমার ইগুলো কী বলার নাম, মেকানিক্যাল ইঞ্জুরিজগুলো কী কী আছে, এটা অনেক সময় স্যাররা জিজ্ঞাসা করে। ঠিক আছে, এরপরে তোমাকে জিজ্ঞাসা করবে যে বলো তুমি আমাকে যেরকম মেকানিক্যাল ইঞ্জুরিজগুলো কী কী। ও না, সিম্পল হার্ট আর গ্রিভিয়াস হার্ট বলছিলাম। গ্রিভিয়াসে 8 পয়েন্টস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি একটু দাঁড়াই করি। গ্রিভিয়াস হার্টে 8 পয়েন্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি গ্রিভিয়াস হার্টের 8টা পয়েন্টস না পারো, তবে তুমি ধরে নাও যে তুমি পরীক্ষা ফেল হয়ে যেতে পারে। কারণ গ্রিভিয়াস হার্টের 8 পয়েন্টস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যখন ইনজুরি সার্টিফিকেট দিবা, আমি একটা ক্লাসের মতো করে পড়াতে চাচ্ছি, কারণ ক্লাসে তো আমরা দাঁড়াই পড়াই। দাঁড়াও, আচ্ছা, সেটা হলো তুমি যখন সার্টিফিকেট দিবা তখন তোমার এই অ্যান্ড গ্রিভিয়াস হার্ট, এই দুইটা পয়েন্টসের সার্টিফিকেট হলো মোস্ট ইম্পর্টেন্ট। বিশেষ করে তোমার লাগবেই, কি বলুন না, গ্রিভিয়াস হার্টে 8টা পয়েন্টস কি আছে, না পারলে একদম ফেল, আমি আগে থেকে বলে দিচ্ছি। সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট। গেল, এরপরে আসতেছে হলো তোমাকে ওই মেকানিক্যাল ইঞ্জুরিজ থেকে যে 5টা ছিল, অ্যাব্রেশন, ব্রুইজ, ল্যাসেটেড ওন, ইনসাইড ওন, পাঞ্চার ওন, এগুলা সম্বন্ধে জিজ্ঞেস করবে। ইউজুয়ালি এগুলো সব প্রত্যেকটা ডেফিনেশন তোমার লাগবে। হোয়াট ইজ অ্যাব্রেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। না পারলে কিন্তু ফেল। আমি এখন যেগুলো কোশ্চেনগুলো বলে দিচ্ছি এগুলো একদম প্রফিট কোশ্চেন, এগুলো না পারলে তোমাকে ফেল করে দিতে পারে। অ্যাব্রেশন কাকে বলে তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি ডেফিনেশনটা বললাম। তারপরে আমরা অনেক সময় জিজ্ঞাসা করি হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ ট্রু অ্যাব্রেশন। ট্রু অ্যাব্রেশনের ক্রাইটেরিয়া কি? ট্রু অ্যাব্রেশনের ক্রাইটেরিয়ার মধ্যে আসতেছে হলো যে অ্যাব্রেশন, এই যে জাস্ট এই যে দেখো, এই যে ছিলে দিল, চামড়া উঠে দিল, দিস ইজ অ্যাব্রেশন। একটা ছিলে গেছে, ঘষা খাইছে, দিস ইজ অ্যাব্রেশন। তাহলে দেখো, মানুষ ঘষা খাইলে কিন্তু একটা জলে ব্যথা লাগে, কিন্তু আমাদের কিন্তু অনেক ব্লিডিং হয় না। খেয়াল রাখবা, ঘষা খাইলে কিন্তু বেশি ব্লিডিং হয় না। সো ব্লিডস লিটিল, মানে অল্প ব্লিডিং হবে, ব্লিডস লিটিল। হিলিং হিলিং মানে শুকিয়ে যাওয়া, খুব তাড়াতাড়ি হিলিং হয়ে যায়। হিলস র্যাপিডলি, ব্লিডস লিটিল, হিলস র্যাপিডলি। ইউজুয়ালি স্কার মানে দাগ থাকে না, দাগ পড়ে যায় না। তুমি এখন এখানে কেটে দাও, দেখবা যে তোমার একটা লম্বা দাগ পড়ে গেছে, কিন্তু সাধারণত অ্যাব্রেশন দাগ পড়ে না। এই জন্য ওয়ার্ডটা হবে লিভিং নো স্কার, সাধারণত কোনো স্কার ফর্ম করে না। ব্লিডস লিটিল, হিলস র্যাপিডলি অ্যান্ড লিভিং নো স্কার। এই আরেকটা, এই তিনটে মেন। আরেকটা অনেক সময় আমাকে বলে সিম্পল ইন নেচার। হ্যাঁ, অ্যাব্রেশন সাধারণত সিম্পল ইন নেচার, বাট এটা না বললে ওই 3টা পয়েন্টস বলতে হবে। ব্লিডস লিটিল, হিলস র্যাপিডলি অ্যান্ড লিভিং নো স্কার, ভেরি 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 ইম্পর্টেন্ট। আমরা সাধারণত জিজ্ঞাসা করি। আচ্ছা, তোমাকে জিজ্ঞাসা করবে হোয়াট আর দ্য টাইপস অফ অ্যাব্রেশন, ভেরি ইম্পর্টেন্ট। স্ক্র্যাচ, গ্রেজ, প্রেশার, ইম্প্যাক্ট। তুমি জাস্ট নাম বলবা হোয়াট আর দ্য টাইপস অফ অ্যাব্রেশন, ভেরি 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 ইম্পর্টেন্ট। পরীক্ষা জিজ্ঞাসা করবে। তারপর তোমাকে জিজ্ঞাসা করবে হলো অ্যাব্রেশন মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্স কি। একদম রিটেনে কোশ্চেন, অ্যাট দ্য সেম টাইম ভাইবার কোশ্চেন। যেমন রিটেনের জন্য ইম্পর্টেন্ট তেমন ভাইবার জন্য ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্স অফ অ্যাব্রেশন, ভেরি 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 ইম্পর্টেন্ট।
এখানে আরেকটা কোশ্চেন আছে, সেটা হলো অ্যাব্রেশনস অন ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি কি ইন্ডিকেট করে। এটা আরও ইম্পর্টেন্ট। অ্যাব্রেশনস অন ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি ভেরি 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 ইম্পর্টেন্ট। তোমরা জানো যে মাল্টিপল অ্যাব্রেশনস অন ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি, শরীরের বিভিন্ন জায়গায় যদি অ্যাব্রেশন থাকে আমরা সাসপেক্ট করি ইটস এ কেস অফ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। আচ্ছা, আমি কি খুব সুইফট বলতেছি, আমি কি আরেকটু স্লো বলবো? কারণ আমাকে অনেকগুলো চ্যাপ্টার কভার করতে হবে, এগুলো তো তোমাদের, আর আমি এখন অ্যান্সার না, শুধু কোশ্চেন বলতেছি। অ্যাব্রেশনস অন ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি, শরীরের বিভিন্ন জায়গায় অ্যাব্রেশন থাকলে আমরা বলি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। অ্যাব্রেশনস অ্যারাউন্ড দ্য নেক, গলার চারপাশে যদি লিগেচার মার্কস থাকে অ্যাব্রেশনের, আইদার হ্যাঙ্গিং হতে পারে অথবা স্ট্র্যাংগুলেশন হতে পারে। অ্যাব্রেশনস ইন ফ্রন্ট অফ দ্য নেক, এখানে অ্যাব্রেশন এরকম খামচি থাকলে আমরা বলি থ্রটলিং হয়েছে। অ্যাব্রেশনস অ্যারাউন্ড দ্য মাউথ অ্যান্ড নস্ট্রিলস, এভাবে আমরা বলি এটাকে স্মদারিং হয়েছে। অ্যাব্রেশনস অ্যারাউন্ড দ্য অ্যানাস, এটা আমরা বলি যে সডমি হয়েছে। অ্যাব্রেশনস অন দ্য জেনিটাল অর্গান, ব্রেস্ট, একটা ফিমেলের ব্রেস্ট বা বডি অন্যান্য জায়গায় অ্যাব্রেশন, ওটাকে আমরা বলি সেক্সুয়াল অ্যাসল্ট। তাহলে এই অ্যাব্রেশনটাকে আমরা অনেক সময় বুঝতে পারি যে মৃত্যুর কজ অফ ডেথ বা মৃত্যুর কারণটা কী ছিল, কী কারণে এই লোকটাকে বা এই মেয়ে লোকটাকে বা এই লোকটাকে মেরে ফেলা হয়েছে। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা খুবই ধরি এটা। আচ্ছা গেল, এরপরে আসতেছে হলো লেস ইম্পর্টেন্ট এজ অফ অ্যাব্রেশন। আমি বলি না যে এজ অফ অ্যাব্রেশন খুব ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট বাট ইম্পর্টেন্ট। এজ অফ অ্যাব্রেশন একটু লেস, মানে ব্রুইজের মতো ইম্পর্টেন্ট না। ব্রুইজ থেকে তোমাকে যদি জিজ্ঞাসা করো হোয়াট ইজ ব্রুইজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্রুইজ কাকে বলে এই কোশ্চেনটা ধরবে, বাট এই যে এখন যেটা এজ বললাম, এই এজ ইজ ইম্পর্টেন্ট। কালার চেঞ্জ দেখে ব্রুইজের এজ ডিটারমিনেশন ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। এজ অফ ব্রুইজ ফ্রম ইটস কালার চেঞ্জেস, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বোথ রিটেন, ফর ভাইবা, ফর ওসপি, সব জায়গার জন্য ইম্পর্টেন্ট। এটা একটু ভালো করে জানতে হবে তোমাদেরকে, কালার চেঞ্জ দেখে এটা। তারপরে আসতেছে তোমার হলো এটা গেল। আমি অনেক সময় একটু জিজ্ঞাসা করি, সেটা হলো হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট মডিফাই ব্রুইজ, ব্রুইজকে কোন কোন ফ্যাক্টর মডিফাই করে, এটাও খুব ইম্পর্টেন্ট। ব্রুইজকে অবভিয়াসলি অনেকগুলো ফ্যাক্টর মডিফাই করবে। সেটা হলো একটা লোকের কমপ্লেক্সন ব্ল্যাক, একটা লোকের কমপ্লেক্সন এই হোয়াইট, হ্যাঁ ফেয়ার, তাহলে ফেয়ার যে তাকে যদি খুশি মারো অবভিয়াসলি আমরা অনেক বেশি ব্রুইজ দেখতে পারবো। এজ একটা ফ্যাক্টর হতে পারে, ছোটো মানুষ বড় মানুষ। সেক্স একটা ফ্যাক্টর হতে পারে, মেয়েদের ব্রুইজ বেশি হবে দেন ছেলেদের। গ্র্যাভিটেশনাল ফোর্স একটা ফ্যাক্টর হতে পারে। সবচেয়ে বড় কথা হলো মাইনের ডোজ, কীরকম মারছো, অল্প মারছো না বেশি মারছো। তোমার যদি ফোর্স খুব বেশি হয় তাহলে ব্রুইজ বেশি হবে, তোমার যদি ফোর্স খুব কম হয় তাহলে ব্রুইজ কম হবে। সো এটা একটা ফ্যাক্টর। ওর কি কোনো ডিজিজ ছিল কি না, ওয়েদার হি ওয়াজ সাফারিং ফ্রম কোনো ব্লিডিং ডিসঅর্ডার ছিল কিনা, এটার সাথে একটা রিলেটেড আছে। তারপরে মাস্কুলার বডি যদি থাকে তার ব্রুইজ কম হবে। সো দেয়ার আর সো মেনি ফ্যাক্টরস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট মডিফাই ব্রুইজ। তারপরে একটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ব্রুইজ অ্যান্ড পোস্টমর্টেম হাইপোস্টেসিস। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন ব্রুইজ অ্যান্ড পোস্টমর্টেম হাইপোস্টেসিস, ভেরি 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 ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। আচ্ছা গেল, তারপরে হলো আরেকটা কোশ্চেন, হুইচ ওয়ান ইজ মেডিকেলি ইম্পর্টেন্ট, অ্যাব্রেশন অর ব্রুইজ? অ্যাব্রেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন ব্রুইজ। এই কোশ্চেনটা আমরা ধরি কার মেডিকেল ইম্পর্টেন্স বেশি, অ্যাব্রেশনের না ব্রুইজের? উত্তর হলো স্যার অ্যাব্রেশনের মেডিকেল ইম্পর্টেন্স মোর দেন ব্রুইজ, বা শেষ গেল। ট্রু ব্রুইজ, ফলস ব্রুইজ লেস ইম্পর্টেন্ট, পড়তে পারো লেস ইম্পর্টেন্ট। ইনসাইজ ডোন ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে বলবে ইনসাইজ ডোন কাকে বলে, ডেফিনেশন বললা। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইনসাইজ ডোন, বোথ ফর রিটেন অ্যান্ড বোথ ফর ভাইবা ইম্পর্টেন্ট। রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ভাইবার জন্য ইম্পর্টেন্ট। যে ক্যারেক্টারিস্টিক্স অফ ইনসাইজ ডোন, এখানে কয়েকটা ক্যারেক্টার, না পারলে কি বলবা, ক্যারেক্টার খুব ভালো, বাস শেষ, তা তো কিছু নাম্বার বাবা। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স থেকে তোমাকে অবভিয়াসলি মার্জিনটা জিজ্ঞাসা করবে, মার্জিনটা কেমন হবে, ইনভার্টেড হবে না ইভার্টেড হবে। যদি বলো স্যার ইভার্টেড হবে, তখন কোশ্চেন করবে ইনভার্টেড হবে কোথায়, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ইনভার্টেড হবে কোথায়। তুমি তো বলছো ইভার্টেড হবে, ওকে ইভার্টেড হবে, তাহলে ইনভার্টেড হবে কোথায়, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। ইনভার্টেড হবে হলো স্কটামে, এক্সিলাতে। আচ্ছা, কেন ইনভার্টেড হবে,
এই কোশ্চেনটা ধরবে, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে ইনভার্টেড না ইনভার্টেড হবে, ইনভার্টেড কোথায় হবে, কখন হবে, ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে তোমাকে ইনসাইড রাউন্ড ধরবে, ইনসাইড রাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স ধরবে, হিমোরেজ বেশি হবে না কম হবে এটা খুব ধরে, হিমোরেজ অবভিয়াসলি বেশি হবে, হিমোরেজ উইল বি মোর ইন কেস অফ ইনসাইড রাউন্ড, এটা খুব ধরে। বেভিলিং কার্ড খুব একটা ধরবে না তোমাদেরকে, এটা কঠিন, বাট তোমাকে চপন জিজ্ঞাসা করবে, হোয়াট ইজ চপন, এই কোশ্চেনটা লিখে রাখো, হোয়াট ইজ চপন, দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, চপন কাকে বলে। তারপর তোমাকে জিজ্ঞাসা করবে হলো what are the difference between suicidal and homicidal card throat wound, this is also very important, what are the difference between suicidal and homicidal card throat wound। এখান থেকে তোমাকে অবভিয়াসলি জিজ্ঞাসা করবে ক্রাইটেরিয়া অফ হেজিটেশন কার্ড, খুব ইম্পর্টেন্ট, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ হেজিটেশন কার্ড, কাটার সময় হেজিটেট করে, কাটবো কি কাটবো না, কাটবো কি কাটবো না, দিস ইজ মাল্টিপল, দিস ইজ সুপারফিশিয়াল, দিস ইজ প্যারালাল টু ইচ আদার, দিস ইজ ফাউন্ড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য wound, multiple, superficial, parallel to each other and found at the beginning of the wound, এটা মনে রাখবা। যাই হোক, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম ভাইবার জন্য, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন সুইসাইডাল অ্যান্ড হোমিসাইডাল কার্ড থ্রোট ওউন্ড। আর একটা কোশ্চেন ধরে এখান থেকে, সেটা হলো যে হোয়াট আর দ্য কজেস অফ ডেথ ডিউ টু কার্ড থ্রোট ওউন্ড, গলা কাটলে কি কারণে মারা যাবে, কজেস অফ ডেথ ডিউ টু কার্ড থ্রোট ওউন্ড। হিমোরেজান শক হবে, হিমোরেজান শক হতে পারে, ইয়ার এম্বোলিজম হতে পারে, চোকিং হতে পারে, হিমোরেজান শক হতে পারে, ইয়ার এম্বোলিজম হতে পারে অ্যান্ড চোকিং হতে পারে। কেন চোকিং হবে, কেন অ্যাসফিক্সিয়ায় মারা যাবে, ব্লাডটা যদি রেসপিরেটরি প্যাসেজে চলে যায় তাহলে চোকিং হবে বা অ্যাসফিক্সিয়ায় মারা যাবে। ওকে, শেষ। এরপরে আসতেছে হলো তোমার ইনসাইড রাউন্ডের, এই তো আর কিছু ধরবে না। আচ্ছা, এরপরে হলো ল্যাসেটেড ওউন্ড, হোয়াট ইজ ল্যাসেটেড ওউন্ড, what are the types of lacerated wound, very important, what is lacerated wound and what are the types of lacerated wound, এটা ধরবে। তারপর একটা কোশ্চেন ধরবে, সেটা হলো ভেরি ইম্পর্টেন্ট, এটা অসপিতে ধরে আসে, এটা ভাইবা টেবিলে ধরবে, এটা রিটেনও আসে, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন ইনসাইজড অ্যান্ড ইনসাইজড লুকিং wound, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ইনসাইজড অ্যান্ড ইনসাইজড লুকিং wound, ইনসাইজড wound এবং ইনসাইজড লুকিং wound-এর মধ্যে ডিফারেন্সগুলো কী কী, এই কোশ্চেনটা খুব ধরা হয়। হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ইনসাইজড wound অ্যান্ড ইনসাইজড লুকিং wound, ভেরি 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসতেছে হলো এখান থেকে আর ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাসেটেড wound লেস ইম্পর্টেন্ট, কিন্তু ধরতে পারে, ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাসেটেড wound লেস ইম্পর্টেন্ট বাট ধরতে পারে। এরপর তোমাকে জিজ্ঞেস করবে, সেটা হলো হোয়াট ইজ স্ট্যাব wound, what is penetrating wound, what is perforating wound, what is penetrating wound and what is perforating wound, very very important, very good, and what are the characteristics of stab wound, এটাও খুব ধরা হয়, what are the characteristics of stab wound, very very important। তারপরে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেটা হলো আমি জিজ্ঞাসা করি তুমি একটা ইনসাইজড wound একটা স্ট্যাব wound-এর মধ্যে একটা ডিফারেন্স বলো, ইউ জাস্ট মেনশন, একটু স্লোলি বলি তাই না, ইউ জাস্ট মেনশন ওয়ান ডিফারেন্স between a stab wound and between a stab wound and incised wound, incised wound length বেশি, stab wound depth বেশি মনে রাখবা, একটা ডিফারেন্স, incised wound length বেশি, stab wound depth বেশি হবে। ওকে, ফিনিশ। রিটেনের জন্য ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন এন্টিমর্টেম wound and postmortem wound, এটা ধরবে, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন এন্টিমর্টেম wound and postmortem wound, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, what are the causes of death from wounds, এটা ধরতে পারে, what are the causes of death from wounds, very important, এটা ধরতে পারে, what are the causes of death from wounds। এরপরে হচ্ছে what is homicide, আমরা ধরি খুব what is homicide, killing of one person by another person is called homicide, what is homicide, killing of one person by another person is called homicide, what are the types of homicide, এটা what is homicide গেল, এরপরে what are the types of homicide। আচ্ছা, লফুল আনলফুল, লফুলের মধ্যে হলো জাস্টিফাইবল এক্সকিউজেবল, আনলফুলের মধ্যে হলো কালপেবল হোমিসাইড, অ্যামাউন্টিং টু মার্ডার, নট অ্যামাউন্টিং টু মার্ডার, র্যাশ অর নেগলিজেন্ট অ্যাক্ট। তাহলে এই মোটামুটি তোমার এখানে গেল। রিজনাল ইঞ্জুরিজ একটু লেস ইম্পর্টেন্ট, একটু কঠিন, ওখান থেকে তোমাদের কুপ অ্যান্ড কন্ট্রা কুপ ধরতে পারে বড় জোর, অ্যান্ড হেড ইঞ্জুরি হলে কী কী ইঞ্জুরি হতে পারে, অ্যান্ড ফ্র্যাকচার অফ দ্য বোনস কী কী হতে পারে ইন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। আচ্ছা, গেল। এরপর আমার
তোমাদের অন্যান্য এখন চ্যাপ্টারে কোশ্চেন, আমি তোমাদের ডেথ চ্যাপ্টারটা পড়াই নাই, আর সেই জন্য ওটা একটু আগে থেকে বলে দিচ্ছি। ওটা তোমাদের রেজল ভাই পড়াইছিল, সম্ভবত সাজান ভাইও পড়াইছিল। আমি ডেথের একটা ক্লাস অল্প একটু নিয়েছিলাম। এখান থেকে আমি খুব ধরি হোয়াট ইজ থ্যানাটোলজি, ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ থ্যানাটোলজি? হ্যাঁ, ইট ডিলস উইথ ডেথ অ্যান্ড চেঞ্জেস দ্যাট টেক্স প্লেস আফটার ডেথ। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট ইজ থ্যানাটোলজি। তারপর আমি ধরি হলো হোয়াট ইজ ডেথ, পার্মানেন্ট অ্যান্ড ইরিভার্সিবল সিজেশন অফ অল দ্য থ্রি ইন্টারলিঙ্ক ভাইটাল সিস্টেমস অফ দ্য বডি। আরও আমি অনেক ডেফিনেশন বলছিলাম, সিজেশন অফ লাইফ ইন এ প্রিভিয়াসলি ভাইবল অর্গানিজম। তারপর আমি বলছিলাম এক্সটিংশন অফ লাইফ। আমি বলেছিলাম এ পার্সন হু ক্যানট সার্ভাইভ ইভেন আফটার উইথড্রল অফ আর্টিফিশিয়াল মিনস ইজ কল্ড ডেথ। তবে তোমরা যেটা পরীক্ষা লাগবে সেটা হলো পার্মানেন্ট অ্যান্ড ইরিভার্সিবল সিজেশন অফ অল দ্য থ্রি ইন্টারলিঙ্ক ভাইটাল systems of the body, permanent and irreversible cessation of all the three interlinked vital systems of the body. Types of death ধরা হবে, খুব ইম্পর্টেন্ট, সোমাটিক ডেথ, মলিকুলার ডেথ। সোমাটিক ডেথ, মলিকুলার ডেথ তোমাকে ধরা হবে। সোমাটিক ডেথ আগে হয় না মলিকুলার ডেথ আগে হয়? স্যার সোমাটিক ডেথ আগে হয়। আগে সোমাটিক ডেথ হয়, তখন ইন্ডিভিজুয়াল সব সেলগুলোর ডেথ হয় না। মলিকুলার ডেথ হবে কখন? যখন ইন্ডিভিজুয়াল সব সেলগুলোর ডেথ হবে। সোমাটিক ডেথের মেডিকোলিক্যাল ইম্পর্টেন্স কি তোমাকে ধরবে? সোমাটিক ডেথের মেডিকোলিক্যাল ইম্পর্টেন্স হলো এই সময় অর্গান ট্রান্সপ্লান্ট করা যায়, এই সময় ডেথ সার্টিফিকেট শুড বি ইস্যুড। সোমাটিক ডেথের সময় ডেথ সার্টিফিকেট ইস্যু করতে হয়, এই সময় অর্গান ট্রান্সপ্লান্ট করা যায়, এটা মনে রাখবা। আচ্ছা, অর্গান ট্রান্সপ্লান্ট সম্বন্ধে কোনো কোশ্চেন হলে আমি জানি তোমরা পারবা। কী কী অর্গান ট্রান্সপ্লান্ট করা যায়, নিজেকে নিজে কী দেওয়া যায়, আরেকজনকে কী দেওয়া যায়, এগুলো আর কি গেল। আচ্ছা, হোয়াট আর দ্য মোডস অফ ডেথ ধরা হয়, ভেরি ইম্পর্টেন্ট। মোড অফ ডেথ থ্রি পয়েন্টস অফ লাইফ, তাই না? 3 points of life, syncope, asphyxia, death by heart, death by lungs and death by nervous tissue. Syncope, asphyxia and syncope, asphyxia and very 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 important, এটা পরীক্ষা ধরা হয়। আচ্ছা, এছাড়া ডেথ হতে পারে ন্যাচারাল ডেথ, আনন্যাচারাল ডেথ। আনন্যাচারাল ডেথ হতে পারে সুইসাইডাল, হোমিসাইডাল, অ্যাক্সিডেন্টাল হতে পারে। এছাড়াও আরও ডেথ আছে সাডেন ডেথ। এছাড়া ডেথ আছে হলো যেটা পরীক্ষায় ধরবে অ্যাপারেন্ট ডেথ, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাপারেন্ট ডেথের কী কী নাম আছে তোমাকে জিজ্ঞেস করবে। অ্যাপারেন্ট ডেথের নাম আছে সাসপেন্ডেড অ্যানিমেশন, ডেথ ট্রেন্স। সাসপেন্ডেড অ্যানিমেশন আর আছে ডেথ ট্রেন্স। আচ্ছা, কন্ডিশনগুলো তোমাকে ধরবে। তুমি বলবা স্যার ভলান্টারিলি, ইনভলান্টারিলি। ভলান্টারি হলো ইয়োগা প্র্যাকটিশনার করে, ইনভলান্টারি কী করতে পারে? ইনভলান্টারি হতে পারে স্নেক বাইট, এটা এপিলেপসিতে হতে পারে, এটা পয়জনিং হতে পারে, আফটার প্রলং অ্যানেস্থেসিয়া, এটা হিট স্ট্রোকে হতে পারে, তারপরে হলো ড্রাউনিংয়ে হতে পারে, নিউ বর্ন ইনফ্যান্ট এগুলোতে হতে পারে। সো তোমার এখান থেকে অ্যাপারেন্ট ডেথ হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে কয়েকটা কথা বললাম, ডেথ এবং অ্যাপারেন্ট ডেথ, এটি ইম্পর্টেন্ট। তারপর তোমাকে জিজ্ঞেস করবে একটা কোশ্চেন, সেটা হলো হোয়াট আর দ্য চেঞ্জেস দ্যাট টেক্স প্লেস আফটার ডেথ। ইমিডিয়েট, আর্লি, লেট। তুমি জানো ইমিডিয়েট, আর্লি, লেট। ইমিডিয়েটে আছে ইনসেন্সিবিলিটি, লস অফ ভলান্টারি পাওয়ার, সিজেশন অফ রেসপিরেশন, সিজেশন অফ সার্কুলেশন। ইমিডিয়েট। আর্লিতে আছে স্কিন চেঞ্জ, আই চেঞ্জ, পোস্টমর্টেম হাইপোস্টেসিস, রাইগল মর্টিস, তার আগে কুলিং অফ দ্য বডি, এগুলো ছিল। লেট চেঞ্জেস আছে হলো পিট্রিফিকেশন, স্যাপনিফিকেশন, মামিফিকেশন। পিট্রিফিকেশন, স্যাপনিফিকেশন অ্যান্ড মামিফিকেশন। তোমাকে ধরবে স্যাররা যে ইমিডিয়েট, আর্লি, লেট তুমি বললা। আচ্ছা, তুমি বলো তো, তুমি তো একটা ডাক্তার, তুমি পেশেন্ট দেখতে গেছো, তোমার মনে হচ্ছে দ্য পেশেন্ট ডাইড, ইউ আর ইন এ ভিলেজ, তুমি রুগী দেখতে গেছেন, দ্য পেশেন্ট ডাইড। তুমি এই পেশেন্টটাকে তো মারা গেলে তো তাকে অবশ্যই ডেথ ডিক্লেয়ার করতে হবে। তোমাকে তো এখানে অনেক কিছু, অনেক দ্য পেশেন্ট ইজ ডেড অর অ্যালাইভ, তাহলে কি করবা তুমি? তখন অ্যান্সার হইতেছে যে এটা অ্যান্সারটা হচ্ছে যে আমি ক্লিনিক্যালি যদি পরীক্ষা করতে চাই তাহলে ওই ইমিডিয়েটের ওই তিনটা আসবে, বুঝলা? ইমিডিয়েটের যে তিনটা আছে, ইনসেন্সিবিলিটি, লস অফ ভলান্টারি পাওয়ার, সিজেশন অফ রেসপিরেশন, সার্কুলেশন। কি আসবে এখান থেকে আমি তোমাকে বলতেছি। তুমি বলবা যে স্যার আমি রেসপিরেটরি সিস্টেম পরীক্ষা করব, আমি নার্ভাস সিস্টেম পরীক্ষা করব, আমি কার্ডিওভাস্কুলার সিস্টেম পরীক্ষা করব। কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম অ্যান্ড নার্ভাস সিস্টেম, এই তিনটা সিস্টেম আমি দেখব। কার্ডিওভাস্কুলার সিস্টেমে দেখবে পালস, ব্লাড প্রেশার, অসকালটেশন অফ দ্য হার্ট। পালস, ব্লাড প্রেশার, অসকালটেশন অফ হার্ট, এটা হলো কার্ডিওভাস্কুলার সিস্টেমে। রেসপিরেটরি সিস্টেমে কি করবা? তুই পালস ফিল করবা। রেসপিরেটরি সিস্টেমে তুই পালসটা ফিল করবা, তারপরে মনে করো
তারপর তুমি দেখবা যে তার চেস্ট মুভমেন্ট হচ্ছে কিনা, তারপর ব্রেথ সাউন্ড নেওয়ার চেষ্টা করবা, ভেসিকুলার সাউন্ডটা। আচ্ছা, আর নার্ভাস সিস্টেমে তুমি অল দ্য সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ রিফ্লেক্স এটা দেখবা, সুপারফিশিয়াল এবং ডিপ রিফ্লেক্স দেখবা। আর এছাড়া তুমি আইয়ের তুমি টর্চ মেরে দেখতে পারো যেখানে পিপিলারি রিফ্লেক্সের কী অবস্থা। এগুলা হলো ডাক্তাররা করে, তারপর ডাক্তাররা ওয়েট করে হাফ অ্যান আওয়ার বা 1 আওয়ার ওয়েট করার পর ডিটেক্ট করতে হয়। এখানে ইসিজির কথাটা আসবে না, কারণ তুমি গ্রামে যখন একটা পেশেন্ট দেখতে যাবা তখন তো তুমি ইসিজির কথা বলতে পারবা না, বুঝতে পারছো যে আমি ইসিজি করবো। কারণ ইসিজি মেশিন নিবা কেমন করে তুমি? ইসিজি মেশিন তো সব ডাক্তারের কাছে থাকে না, মেডিসিন বোর্ডে শুধু থাকে। ওকে, গেল। এরপরে আসতেছে হলো তোমার এইটা গেল। এরপর আসতেছে হলো তোমার চেঞ্জেস, হোয়াট আর দ্য চেঞ্জেস দ্যাট টেক্স প্লেস আফটার ডেথ, নামগুলো বলে দিলাম। ওইখান থেকে তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে কুলিং অফ দ্য বডি লেস ইম্পর্টেন্ট ধরবে না, পোস্টমর্টেম হাইপোস্টেসিসটা ধরবে। হোয়াট ইজ পোস্টমর্টেম হাইপোস্টেসিস? ভেরি ইম্পর্টেন্ট না, তোমরা কি বলো? দিস ইজ দ্য ব্লুইশ পার্পল অথবা পার্পলিশ রেড ডিসকালারেশন আন্ডার দ্য স্কিন অন দ্য ডিপেন্ডেন্ট পার্টস অফ দ্য বডি। দিস ইজ দ্য ব্লুইশ পার্পল অর পার্পলিশ রেড ডিসকালারেশন আন্ডার দ্য স্কিন অন দ্য ডিপেন্ডেন্ট পার্টস অফ দ্য বডি, এটা বলো। আচ্ছা, কেন পোস্টমর্টেম হাইপোস্টেসিস হয়? হোয়াট আর ইটস মেডিকেল ইম্পর্টেন্স? এর মেডিকেল ইম্পর্টেন্স তুমি বলো কি? দিস ইজ শিওরেস্ট সাইন অফ ডেথ, টাইম সিন্স ডেথ, তারপরে এই কজেস অফ ডেথ বোঝা যায়। কজেস অফ ডেথ বোঝা যায় কেন? এই বিভিন্ন পোস্টমর্টেম হাইপোস্টেসিস সবসময় ব্লুইশ পার্পল হয় না, অনেক সময় ডিফারেন্ট পয়জনের জন্য ডিফারেন্ট কালার হয়, সেখান থেকে আমি কজ অফ ডেথ বুঝতে পারি। আর কি বুঝি? পজিশন অফ দ্য বডি অ্যাট দ্য টাইম অফ দ্য ডেথ, কি পজিশনে শুয়েছিল, কারণ এইভাবে শুয়ে থাকলে এখানে হবে, আর এইভাবে শুয়ে থাকলে এইখানে হবে। সো পজিশন অফ দ্য বডি অ্যাট দ্য টাইম অফ দ্য ডেথ। আরেকটা জিনিস বুঝি, শিফটিং অফ দ্য বডি আসছিল কিনা। যদি বডিটা শিফট করা হয় অনেক সময়, এরকম একটা লাশ পরে বডি পড়েছিল, আবার যদি তুমি আরেকখানে নিয়ে যেয়ে এরকম করে ফেলে রাখো, তাহলে ডাবল পোস্টমর্টেম হাইপোস্টেসিস হবে। সো ডাবল পোস্টমর্টেম হাইপোস্টেসিস ইন্ডিকেটস শিফটিং অফ দ্য বডি, অ্যান্ড শিফটিং অফ দ্য বডি ইন্ডিকেটস হোমিসাইড। বডি একটা মরা মানুষকে তুমি যদি শিফট করো, সাধারণত আমরা ধরে নিই যে এটার সাথে মনে কোনো খারাপ কোনো ঘটনা, হোমিসাইড রিলেটেড থাকতে পারে। ক্লিয়ার? ওকে। এরপরে আসতেছে হলো তোমার ওখান থেকে রাইগর মর্টিস কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট। রাইগর মর্টিস স্টিফেনিং অফ দ্য মাসেলস অ্যান্ড সামটাইমস শর্টেনিং অফ দ্য মাসেল ফাইবার। রাইগর মর্টিস অর্ডার অফ অ্যাপিয়ারেন্স অ্যান্ড ডিসঅ্যাপিয়ারেন্স, দুইটাই ধরবে। অর্ডার অফ অ্যাপিয়ারেন্স অ্যান্ড ডিসঅ্যাপিয়ারেন্সেস অফ রাইগর মর্টিস ধরবে তোমাদেরকে। তুমি বলবা শাইলিড মাসেলস, মাসেলস অফ দ্য ব্যাক অফ দ্য নেক, মাসেলস অফ দ্য ফ্রন্ট অফ দ্য নেক, আপার এক্সট্রিমিটি, চেস্ট, অ্যাবডোমেন, লোয়ার এক্সট্রিমিটি, গ্রেড টু। যেভাবে আগাবে সেভাবে আবার ডিসঅ্যাপিয়ার করবে। রাইগর মর্টিসের টাইম আমরা ধরি সামার অ্যান্ড উইন্টার, আমরা জিজ্ঞাসা করি। সামারে সাধারণত এটা 18 to 36 আওয়ার্স থাকে, উইন্টারে সাধারণত এটা 24 to 48 আওয়ার্স থাকে। আর একটা হিসাব ছিল 12 আওয়ার্স, 12 আওয়ার্স, 12 আওয়ার্স। এটা অ্যাপিয়ার করে, টোটাল অ্যাপিয়ার করতে টাইম ইট টেক্স 12 আওয়ার্স। নেক্সট 12 আওয়ার্স এটা সাস্টেইন করে, অ্যান্ড লাস্ট 12 আওয়ার্সে এটা ডিক্লাইন শেষ হয়ে যায় আস্তে আস্তে আস্তে। এটা একটা হিসাব। আমি কিন্তু খুব তাড়াতাড়ি বলতেছি, কারণ আমি ধরে নিয়েছি তোমরা সবাই সব কিছু পারো, তোমরা শুধু আমি টাচ করতেছি আর তোমরা মানে সব কিছু মনে করতে পারতেছো, এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা। হঠাৎ করে একটা কথা মনে পড়লো, এই যে তোমরা সবাই সব কিছু পারো উপরে, একটা হাসি কিন্তু অনেক কঠিন, অনেকে বুঝতে পারে না। একটা লোক একটা দেশে গেছে, সেখানে একটা রেস্টুরেন্টে গেছে, দেখে কি রেস্টুরেন্টে মানে কোন একটা লোক হঠাৎ করে একটা নাম্বার বলে, সাপোজ 73, সবাই হাসতেছে। 124, সবাই হাসতেছে। 527, সবাই হাসতেছে। ও চিন্তা করে যে কোনো হাসির গল্প বলে না, এখানে নাম্বার বললে আমার লোকে হাসে, এটা কি পাগলের দেশ নাকি? তো ম্যানেজারকে জিজ্ঞেস করছে, ভাই ওনারা কি করতেছে, একটা নাম্বার বলতেছে সবাই হাসে কেন? তখন সে বলল যে আমাদের দেশের লোকরা এতই হাসির গল্প জানে, সবার হাসির গল্প মুখস্থ হয়ে গেছে। সো হাসির গল্প বলতে হয় না, খালি মনে করে দিতে হয়। 527, ও আচ্ছা 527, ওই হাসিটা সবাই হাসতে হাসতে পড়ে যায়। 923, ও আচ্ছা 923, ওই হাসির গল্পটা, মানে মানুষ এতই হাসি গল্প জানে ওখানকার। ভালো কথা। ও চিন্তা করলো এরকম একটা দেশে আমার থাকতে হবে, শিখতে হবে। ও অনেক দিন প্র্যাকটিস করে সব, ওই যে জাকির নায়ক যেমন সব মুখস্থ করেছে, উনি ওর সব মুখস্থ করছে হাসির গল্প। তারপরে হলো আমার হাসি শুরু হলো। এখন যদি ব্যাপারটা বুঝতে পারো, সে ওরকম আবার রেস্টুরেন্টে গেল,
রেস্টুরেন্টে সে বসে আছে, সেও ওইসব পার্টিসিপেট করলো হাসির গল্পে। 338 কেউ হাসে না, 494 কেউ হাসে না, 1625 কেউ হাসে না। তো ম্যানেজারের কাছে গেল, আচ্ছা ভাই আমি একটা হাসির গল্প বললাম, কই কেউ হাসলো না তো। ম্যানেজার গম্ভীর হয়ে বলল, হাসির গল্প বলতে জানতে হয়, এইটাই হলো হাসি। হাসির গল্প নাম্বার বলে যেখানে হাসি সেখানে আবার হাসির গল্প বলতে জানতে হয়, আবার দরকারটা কি। ম্যানেজার বলতেছে হাসির গল্প বলতে জানতে হয়, খাইছে আমাদের পাগলের দেশ। যাই হোক, আমি পড়াশোনার মধ্যে আবার আসি। সেটা হলো, আমি গল্পটা বললাম এইখানে যে তোমাদের অবস্থা হচ্ছে, তোমাদের পড়া বলা দরকার, খালি টাচ করতেছে। পোস্টমর্টেম হাইপোথিসিস অমনি তোমরা মুখস্থ বলতেছো, দিস ইজ দ্য ব্লুইশ পার্পল অর পার্পলিশ ডিসকাশন আন্ডার দ্য স্কিন অন দ্য ডিপেন্ডেন্ট পার্টস অফ দ্য বডি ডিউ টু ক্যাপিলারি ডিসটেনশন। মানে তোমাদের এখানে সব মুখস্থ, আমি শুধু টাচ করতেছি আর তোমরা শুধু মুখস্থ রিভিশন দিচ্ছ। ওকে, এখন আসতেছে হলো রাইগার মটিস, হোয়াট আর দ্য আদার্স দ্যাট সিমুলেট রাইগার মটিস। এই কোশ্চেনটা ধরে, what are the others that simulate rigor mortis? তোমরা বলো cadaveric spasm, heat stiffening, cold stiffening and gas stiffening. Cadaveric spasm, heat stiffening, cold stiffening and gas stiffening. গেল, what is cadaveric spasm ধরতে পারে, and what are the difference between rigor mortis and cadaveric spasm ধরতে পারে। এরপর তোমাকে ধরবে লেট চেঞ্জেস আফটার ডেথ, পিট্রিফিকেশন, স্যাপনিফিকেশন, মাইগ্রেশন। ডেফিনেশন আর কিছু না, আপনার ডেফিনেশন মুখস্থ করতে হবে। পিট্রিফিকেশন বলো না, ইজ এ ব্লুইশ পার্পল is the process by which complex nitrogen substances are transferred into simpler one by the action of the proteolytic enzymes and living saprophytic bacteria. So এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাকে জিজ্ঞাসা করবে what is petrification. very important. Petrification কাকে বলে? This is the process by which complex nitrogen substances are transferred into simpler one by the action of proteolytic enzymes and living saprophytic bacteria. তোমাকে জিজ্ঞাসা করবে কি ব্যাকটেরিয়া, হোয়াট আর দ্য ব্যাকটেরিয়া রেসপন্সিবল ফর পেট্রিফিকেশন, কোন ব্যাকটেরিয়া রেসপন্সিবল পেট্রিফিকেশনের জন্য। অ্যান্সার হলো ক্লস্ট্রিডিয়াম, মেইনলি ক্লস্ট্রিডিয়াম গ্রুপ, এছাড়া স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, ইকোলাই, বিকোলাই, সিকোলাই সব আছে আর কি। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আসতেছে হলো হোয়াট আর দ্য স্টেজেস অফ পেট্রিফিকেশন। 4টে স্টেজের নাম বলবা। স্টেজেস অফ পেট্রিফিকেশন, what is saponification, what is mummification, saponification, mummification, medico-legal importance। এটা আমি ধরি medico-legal importance of saponification, medico-legal importance of mummification। এরপরে আমি ধরি হলো টাইম সিন্স ডেথ, কি থেকে আমরা টাইম সিন্স ডেথ বের করতে পারি। টাইম সিন্স ডেথ বের করতে হলে রাইগর মডেলস থেকে পারি, পোস্টমর্টেম হাইপোথিসিস থেকে আমরা পারি, তারপরে আমরা পারি হলো পেট্রিফিকেশন, স্যাপনিফিকেশন, মামিফিকেশন, সবগুলো থেকে আমরা টাইম সিন্স ডেথ বের করতে পারি। গেল, ডেথ চ্যাপ্টার শেষ। এরপরে তোমাদেরকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে আমি তো অনেকগুলোই পড়াইছি আরও যে, আচ্ছা অ্যাসফিক্সিয়া চ্যাপ্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই উইপন্সের সাথে থাকবে, কারণ উইপন্স বোর্ডে তোমার থাকবে হলো লিগেচে ম্যাট্রিয়াস, আর লিগেচে ম্যাট্রিয়াস থাকলে তোমাকে অ্যাসফিক্সিয়া ধরবে। আচ্ছা, তোমাকে ধরবে হোয়াট ইজ অ্যাসফিক্সিয়া, what are the cardinal signs of asphyxia, how asphyxia occurs, what is asphyxia, what are the cardinal signs of asphyxia and how asphyxia occurs। এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা তোমাদের ধরবে। তারপরে ধরবে হলো what do you mean by আচ্ছা cardinal signs of asphyxia। তুমি যখন বলো 3টা জিনিস বলো না, যে পেটিচের হেমোরেজ বলো, সাইনোসিস বলো, ইডিমা বলো বা কনজেশন বলো, হ্যাঁ এগুলা বলো। তো পেটিচের হেমোরেজ আরেকটা নাম কি, এটা জিজ্ঞেস করা হয়, আমরা বলি কি টার্ডুস স্পট। পেটিচের হেমোরেজের আরেকটা নাম হলো টার্ডুস স্পট, এই কোশ্চেনটা ধরা হয়। তারপরে ধরা হয় হলো পেটিচের হেমোরেজ, তারপর ধরা হয় হোয়াট ডু ইউ মিন বাই ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়াল ডেথ, হোয়াট ডু ইউ মিন বাই ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়াল ডেথ। আমরা তুমি বলো কি এন্ট্রি অফ এয়ার from the atmosphere into the lung is prevented by some violent mechanical means. Entry of air from the atmosphere into the lung is prevented by some violent mechanical means. 4 ভাবে violent asphyxial death করা যায়, আমি আগে বলছি আর বলবো না, 4 ভাবে করা যায়। তোমাকে জিজ্ঞাসা করবে এরপর হোয়াট ইজ হ্যাঙ্গিং, ভেরি না পারলে ফেল। Hanging is a form of violent asphyxial death where the body is suspended by a ligature which encircles the neck and the constitutive force is the total or partial weight of the body of the victim. Very important. What is hanging? What are the types of hanging? তোমাকে ধরবে বলবা অ্যাকর্ডিং টু সাসপেনশন অফ দ্য বডি কি, অ্যাকর্ডিং টু পজিশন অফ দ্য নট হ্যাঙ্গিং কাকে বলে, এটা ধরবা। আচ্ছা,
আবার একটা কালোকে মনে মেরে ফেলছে আমেরিকাতে, খবরে দেখাইতেছে। আচ্ছা, তারপর তোমাকে ধরবে হলো হোয়াট আর দ্য কজেস অফ ডেথ ডিউ টু হ্যাঙ্গিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, না পারলে ফেল। কজেস অফ ডেথ ডিউ টু হ্যাঙ্গিং, অ্যাসফিক্সিয়া, অ্যাপোপ্লেক্সি, কম্বাইন্ড অ্যাসফিক্সিয়া, ভেনাস কনজেশন বললাম। ও তারপরে হলো সেরিব্রাল এনিমিয়া, ফ্র্যাকচার অফ দ্য সার্ভাইকাল ভার্টেব্রা, ইনজুরি অফ দ্য স্পাইনাল কর্ড অ্যান্ড ভ্যাগাল শক বা ভ্যাগাল ইনহিবিশন অফ দ্য হার্ট। এতভাবে অ্যাসফিক্সিয়া করা যায়, সরি হ্যাঙ্গিং হয়ে কজ অফ ডেথ। তারপর তোমাকে জিজ্ঞাসা করতে পারে, সেটা হলো পোস্টমর্টম অ্যাপিয়ারেন্সেস অফ হ্যাঙ্গিং। পোস্টমর্টম অ্যাপিয়ারেন্সেস অফ হ্যাঙ্গিংয়ে এক্সটার্নাল এবং ইন্টারনাল দুই ভাগে ভাগ করবা। এক্সটার্নাল তোমাকে অবশ্যই লিগেচার মার্কস ঘটবে। লিগেচার মার্কস ইন কেস অফ হ্যাঙ্গিং না পারলে ফেল, লিগেচার মার্কস ইন কেস অফ হ্যাঙ্গিং না পারলে ফেল 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 এবং কনফার্ম ফেল। সেটা হলো অবলিক নন কন্টিনিউয়াস হাই আপ অন দ্য নেক, অবলিক নন কন্টিনিউয়াস অ্যান্ড হাই আপ অন দ্য নেক, এগুলো হলো লিগেচার মার্কস ইন কেস অফ হ্যাঙ্গিং ধরবে। পোস্টমর্টম অ্যাপিয়ারেন্সেস অফ হ্যাঙ্গিং ধরবে, অনেকগুলো পয়েন্টস আছে বললো। লিগেচার মার্কস ডিপেন্ডস অন হুইচ ফ্যাক্টরস, এই কোশ্চেনটা ধরবে। লিগেচার মার্কস ডিপেন্ডস অন হুইচ ফ্যাক্টরস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি তোমাদের কালকেও ক্লাস নিব বিকালে, হ্যাঁ। আজকে এতগুলো তো আসলে এত তাড়াতাড়ি বলতে পারবো না, কালকেও একটা নিব। তা আজকে আর একটু বলে ফেলি, আর 15 মিনিট 10-15 মিনিট বলি। পোস্টমর্টম, আচ্ছা, তোমাকে ধরবে হলো হোয়াট ইজ দ্য শিওরেস্ট সাইন অফ অ্যান্টিমর্টেম হ্যাঙ্গিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। Dribbling of right marks of dribbling of saliva from the angle of the mouth opposite the knot is the surest sign of antemortem hanging. Very very important. Right marks of dribbling of saliva from the angle of the mouth opposite the knot is the surest sign of antemortem hanging. খুব important. What are the difference between hanging and strangulation? এটা ধরবে। What are the difference between hanging and strangulation? তারপর তোমাকে ধরবে what is strangulation? Strangulation এর cause of death কি? Very very important. Causes of death of strangulation. ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন কি, স্ট্র্যাঙ্গুলেশন বাই লাইগেচার কি, এখান থেকে তোমাকে ধরবে হলো থ্রটলিং কি ধরবে, তারপরে গ্যারোটিং ধরবে, ব্যান্স ডোলা ধরতে পারে। আচ্ছা, তারপরে হলো ওইখান থেকে ট্রমাটিক অ্যাসফিক্সিয়া লেস ইম্পর্টেন্ট, নাও ধরতে পারে। স্মদারিং, চোকিং, বার্কিং, লিঞ্চিং খুব ধরে। হোয়াট ইজ লিঞ্চিং, এটা খুব ইম্পর্টেন্ট, লিঞ্চিংটা তোমাকে পরীক্ষায় ধরবে। তারপরে মনে করো ওখান থেকে আসতেছে হোয়াট ইজ ড্রাউনিং, খুবই ইম্পর্টেন্ট। ফর্ম অফ অ্যাসফিক্সিয়া where the entry of air from the lung into the lung is prevented due to submersion of the body into the water or any other fluid media. Drowning এর পরে তোমাকে টাইপস অফ ড্রাউনিং বলবে, ড্রাই ড্রাউনিং, ওয়েট ড্রাউনিং, সেকেন্ডারি ড্রাউনিং, ইমার্শন সিনড্রোম। ড্রাই ড্রাউনিং, ওয়েট ড্রাউনিং, সেকেন্ডারি ড্রাউনিং। ট্রাম্বেটা আবার নমিনেশন পাইল আজকে। ড্রাই ড্রাউনিং, ওয়েট ড্রাউনিং, সেকেন্ডারি ড্রাউনিং অ্যান্ড ইমার্শন সিনড্রোম। আবার অনেকে ধরে শ্যালো ওয়াটার ড্রাউনিং ধরে, শ্যালো ওয়াটার ড্রাউনিং, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, কাদের হয় শ্যালো ওয়াটার ড্রাউনিং? এটা হতে পারে ছোটো বাচ্চার হতে পারে, অথবা ড্রাঙ্কার, ছোটো বাচ্চা অল্প পানিতে। ওই যে আমি এখন গ্রামের বাড়িতে আসছি, মনে করো এখানে আমাদের এখন এখানে পানি নেই, কিন্তু একটু ওদিকে পানি আছে অল্প, মানে এই মনে করো মাঠের মধ্যে এতটুকু পানি, তো এখানে একটা ছোটো বাচ্চা পড়ে গেলে নাক মুখ যদি ডুবে যেতে মারা যাবে। অথবা ড্রাঙ্কার মদ খেয়ে ঠাস করে পড়ে গেছে, ওর শ্যালো ওয়াটার ড্রাউনিং হতে পারে। ড্রাই ড্রাউনিং কি, ওয়েট ড্রাউনিংয়ের আবার ওটা ধরবে। ফ্রেশ ওয়াটার ড্রাউনিং এবং সি ওয়াটার ড্রাউনিং এটা ধরবে। ফ্রেশ ওয়াটার ড্রাউনিং, সি ওয়াটার ড্রাউনিং কজ অফ ডেথ ধরতে পারে, মেকানিজমও ধরতে পারে। পোস্টমর্টম অ্যাপিয়ারেন্সেস অফ ড্রাউনিং, দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। পোস্টমর্টম অ্যাপিয়ারেন্সেস অফ ড্রাউনিং, এখান থেকে আবার ছোটো ছোটো কোশ্চেন আছে যে ফ্রোদ হবে, ইন কেস অফ ড্রাউনিং ফ্রোদ হয়, তোমাকে জিজ্ঞাসা করবে আর কোন কোন কেসে ফ্রোদ হবে। তুমি বলবা যে স্যার পয়জনিং হইতে পারে, স্ট্র্যাঙ্গুলেশন হইতে পারে, স্নেক বাইটে হইতে পারে, ইপিলেপসিতে হতে পারে, ফ্রোদ হতে পারে, ইলেকট্রিকিউশনে হইতে পারে। ওই ফ্রোদ আর ড্রাউনিং এর ফ্রোদের ডিফারেন্স কি বলবা, ওই ফ্রোদ অ্যান্ড ড্রাউনিং এর ফ্রোদের ডিফারেন্সটা কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে বলবে গুজ স্কিন হয় কেন, ডিউ টু স্প্যাজম অফ দ্য ইরেক্টর পাইলি মাসেল, ডিউ টু স্প্যাজম অফ দ্য ইরেক্টর পাইলি মাসেল, এটা হলো ড্রাউনিংয়ে হয়। What is the surest sign of drowning হবে? What is the surest sign of drowning? What is the surest sign of antemortem drowning? এটা হলো ক্যাডাভারিক স্প্যাজম হতে পারে, আরটা হতে পারে, এটা antemortem drowning। আরটা হলো স্যান্ডস ওয়াটার মার্স ইন দ্য রেসপিরেটরি প্যাসেজ, এটা হলো একটা antemortem drowning একটা surest sign, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে তোমাকে জিজ্ঞাসা করতে পারে হোয়াট ইজ ডায়াটম, ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ডায়াটম, তোমাকে জিজ্ঞাসা করতে হোয়াট ইজ ডায়াটম, এটা অনেক সময় পরীক্ষা জিজ্ঞাসা করে। হ্যাঁ,
তাহলে তোমাদের অ্যাসফিক্সিয়া চ্যাপ্টারটা গেল। এটা ডেথ ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাসফিক্সিয়া ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো চ্যাপ্টার আমরা অনেক সময় এই উইপন্স বোর্ডে থাকবে বা থাকতে পারে। এখান থেকে তোমার আইডেন্টিফিকেশন চ্যাপ্টারটাও থাকতে পারে। আইডেন্টিফিকেশন, হোয়াট ইজ আইডেন্টিফিকেশন ধরতে পারে। আইডেন্টিফিকেশন তোমরা বলো এক্সাক্ট ফিক্সেশন অফ দ্য ইন্ডিভিজুয়াল অফ এ পার্সন বেসড অন সার্টেন ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করি, আজকে আমি একটু শেষ করে দিতে যাচ্ছি। আমার আজকে এখন একটু কাজ আসছে, আমি একটু এমনি একটু বাসায় একটা কাজ আছে, তো তাহলে কালকে আমি এই এনআইট পর্যায়ে কালকে সকালে ঢাকায় রওনা দিতে, তো আমি কালকে বিকালে ঢাকায় যাব। আমি তোমরা যদি সন্ধ্যার দিকে ক্লাস করতে চাও আমি ক্লাস নিতে পারবো কালকে। হ্যাঁ, আমি চাইতেছি পরপর 3-4 দিন এই ভাইবা কোশ্চেনগুলো তোমাদের দিয়ে দিতে চাই, সো দ্যাট তোমরা এখন এর বাসা পড়ে নিও। তা ঠিক আছে, তাহলে শেষ করে দিই আজকে। হ্যাঁ, আমার একটু কাজ আছে, তো তাহলে তোমরা কালকে আমি তোমাদের বিকালের দিকে ক্লাস নিই, হয়তো 6টা-7টার দিকে নিব। আমি টাইমটা কালকে বলে দিব। ওকে।